বাইজি কন্যা পর্ব ৭ লিখেছেন জান্নাতুল নাইমা। তুমি কি জানো মোর প্রিয়সী, আমার বাঁশি থামিয়ে দেওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা আছে তোমার। ক্ষমতাটুকু না দিলেই হয়। মায়া, অনুভূতি, প্রেম এগুলোর জন্য কাউকে ঘটা করে ক্ষমতা দিতে হয় না মোর প্রিয়সী, আপনা আপনিই তৈরি হয়ে যায়। চল শক্ত করে ঠায় দাঁড়িয়ে আছে মুনতাহা। ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মুনতাহার দিকে নির্বিশেষে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রঙ্গন। ওষ্ঠে ধরে মিলেছে কিঞ্চিত পরিমাণ হাসি। কে জানে এই কিঞ্চিত হাসিটুকুর অর্থ কী। আশেপাশে সচেতন দৃষ্টি বলিয়ে রঙ্গনের দিকে দৃঢ় চোখে চেয়ে মুনতাহা প্রশ্ন করল, নিশ্চয়ই তোমার অপেক্ষায় অবসান ঘটেছে রঙ্গন। নিশ্চয়ই পেয়েছ সেই নারীর দেখা, যে নারী ফিরিয়ে এনেছে তোমার বাঁশির সুর। আমার বাঁশির সুর ক্ষণস্থায়ী ছিল না, এটা দীর্ঘস্থায়ী। সুরের মাঝে শুধু প্রেম সাধ্যের বাইরে চলে গিয়েছে, তবে নতুন প্রেমের সূচনা হয়ে গেছে বোধহয়। প্রেমের আবার নতুন পুরনো হয়? কেন নয়? আমরা যেমন বহুবার হাসি তেমন বহুবার কাঁদিও। আমাদের জীবনে যেমন বহুবার হাসি আসে, বহুবার কান্নাও আসে, ঠিক তেমনি বহুবার প্রেমও আসে। কিছু বলল না মুনতাহা। বরাবরই রঙ্গনের কাছে হেরে এসেছে সে, আজও জেতার কোনো সম্ভাবনা নেই। তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, কে সে? বলবো, তার আগে তুমি বলো, তোমার চোখের নিচের এই কালো দাগ কিসের প্রতীক? স্বামীর সোহাগের নাকি অবজ্ঞার? কথোপকথনের এ পর্যায়ে মুনতাহার পিছনে এসে দাঁড়ালো পলাশ চৌধুরী। আকস্মিক পলাশের উপস্থিতিতে সংযত হয়ে দাঁড়ালো রঙ্গন। অনাকাঙ্ক্ষিত ভয়ে রক্তিম হতে লাগলো তার ধবধবে ফর্সা মুখমণ্ডল। করুণ দৃষ্টিতে একবার মুনতাহা আর একবার পলাশের দিকে তাকালো। বলল, মেজ ভাইয়া, ভাবি বোধহয় শুকনো কাপড়গুলো তুলতে এসেছিল। আমার সাথে দেখা হয়েছে, কেবলই দাঁড়িয়েছে। মুচকি হাসলো পলাশ। বলল, আমি আমার অতিশয় স্নেহের ভাইয়ের কাছে কোনো জবাব চাই না। কেবল অতি আদরের সহধর্মিণীকে নিজ কক্ষে দেখতে চাই। সর্বাঙ্গ শিউরে উঠল মুনতাহার। জল জড়ো কঠিন হতে শুরু করলো রঙ্গনের। এ মুহূর্তে তার ভাইয়ের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে বিষয়টা তাণ্ডবে মর্ণিত, কিন্তু ঠেকে গেছে এক জায়গাতেই। মানুষটা তার শ্রদ্ধেয় বড় ভাই, নিজ ভাই এবং ভাইদের স্ত্রীর প্রতি জমিদার সকল পুত্রে অগাধ শ্রদ্ধাশীল। সেই সাথে ছোট ভাইরা বড় ভাইদের উপর একটা কথাও বলার সাহস রাখে না। এদের মাঝে কেবল প্রণয় ভিন্নধর্মী স্বভাবের বলে এক গৃহে থাকাই তার জন্য কষ্টসাধ্য। না সে এই গৃহে থাকে, আর না এসব অদ্ভুত বিষয় মেনে চলতে হয় তাকে। তার মধ্যে নীতি একটাই, সঠিকই, আর ভুল ভুলই। বড়রা ভুল করবে বলে ছোটরা চুপচাপ থাকবে, সঠিকটা বুঝবে না, এই নীতি সে মানতে পারে না। কখনো কখনো ছোটদের মতো বয়সে বুড়োরাও ভুল করতে পারে। এই জ্ঞান ধারণ করে ভুল পথে চালিত বড়দের ছোটরাও সঠিক পথে নিয়ে যেতে পারে বা সঠিক জ্ঞান দিতে পারে, এই ধর্মে সে প্রবল বিশ্বাসী। কিন্তু তার এই বিশ্বাসকে জমিদার বাড়িতে মূল্যায়ন করা হয় না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। তাই যা সহ্য করতে সে অক্ষম, প্রতিনিয়ত তা সহ্য করে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই গৃহত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে নিজ যোগ্যতায় দূরে থাকে সে। এতে জমিদার বাড়ির অপকর্ম থেকে যেমন দূরে থাকে, তেমন ভাইদের দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব ঘটাও শঙ্কা থাকে না। কিন্তু সব মানুষ তো একই বৈশিষ্ট্যের হতে পারে না, পারেনি রঙ্গনও। তাই তো নিজের ভালোবাসা মানুষটির থেকে প্রত্যাখ্যান মেনে নিয়েছিল সে প্রাণপ্রিয়সীকে নিজের বড় ভাইয়ের বউ রূপেও। এমন প্রতিনিয়ত মেনে নিতে হচ্ছে এক প্রিয়জন দ্বারা অপর প্রিয়জনের প্রতি হওয়া অন্যায়গুলোকে। রঙ্গনের চোখের সম্মুখে মুনতাহার একটি হাত গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে নিজ কক্ষে গেল পলাশ। বন্ধ ঘরে স্বামী স্ত্রীর অসংখ্যবার প্রেমময় উত্তাপ সৃষ্টি হয়, কিন্তু পলাশ মুনতাহা দম্পতির বদ্ধ ঘরে সৃষ্টি হয় বিধ্বংসী লীলা খেলা।
যেই লীলা খেলার হাহাকার থেকে বাঁচার প্রয়াসে ঘন অন্ধকারে নিবদ্ধ অরণ্যকে বেছে নিয়েছে রঙ্গন। কিন্তু আজ নিরুপায় সে, যা থেকে পালিয়ে বেড়াচ্ছে তারই ভয়ঙ্কর সাক্ষী আছে। পলাশের কক্ষের পাশের সিঁড়িতে ধপ করে বসে পড়ল সে। ভিতর থেকে হঠাৎ থেমে গেল মুনতাহার আর্তনাদ। শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো রঙ্গন। আশঙ্কা হলো অত্যাধিক শারীরিক অত্যাচারে জ্ঞান হারায়নি তো মুনতাহা। বদ্ধ উন্মাদ হয়ে আশেপাশে ঘুরতে শুরু করলো রঙ্গন। এক পর্যায়ে নজর পড়ল পলাশের কক্ষের জানালায় খোলা পর্দাগুলো মৃদু হাওয়ায় উঠছে। কোনো দিকে না তাকিয়ে, কোনো কথা না ভেবে, কেবলমাত্র মুনতাহা ঠিক আছে কিনা এটুকু নিশ্চিত হওয়ার জন্য ছুটে দাঁড়ালো জানালার পাশে। দূরে দূরে বুকে শুধুমাত্র এক নজর বিছানায় তাকালো। শুভ্র রঙের মোটা রশি দিয়ে বিছানার সঙ্গে 4 হাত পা বেঁধে মুনতাহার নগ্ন শরীরে তাণ্ডব করছে পলাশ। ওষ্ঠাধর ফাঁক করে মাঝ বরাবর অন্য জাতীয় একটি সুতি কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে, যাতে ভিতরে শব্দ বাইরে না পৌঁছাতে পারে। কিন্তু কান্নার শব্দ গো গো সরে স্বল্পমাত্রায় ঠিক ধাক্কা খেল রঙ্গনের কুণ্ণ কোহরে। ধ্বংসাত্মক এক দৃশ্য দেখল অসহনীয় চক্ষুদয়। ঘানিত হয়ে সরে দাঁড়ালো রঙ্গন। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তার। রাগিয়ে দুঃখে জর্জরিত হয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। বেখেয়ালি হয়ে পুরো দেহ কোনো রকমে চালিত করে বেরিয়ে গেল পাঁচফোড়ন গৃহ থেকে। মুনতাহা ভাবে রঙ্গনকে প্রত্যাখ্যান করার শাস্তি সে পাচ্ছে। রঙ্গনের অভিশাপে আজ তার জীবনের এই অধপতন। এ কথা একদিন নিজ মুখেই রঙ্গনকে জানিয়েছিল মুনতাহা। সে কথা স্মরণ হতেই রঙ্গন আকাশপানে তাকালো। বিড়বিড় করে বলল, হে প্রভু, তুমি তো জানো আমি কোনো অভিশাপ দেইনি। তাহলে ওই নিষ্পাপ মেয়েটা কোন শাস্তি ভোগ করছে? কোন শাস্তি? অন্ধকার ঘনিয়ে আসছে পাঁচফোড়ন গৃহের সম্মুখের বাগানের মাঝ বরাবর হাঁটু গেড়ে বসে শেষ বাক্যটুকু চিৎকার করে বলল রঙ্গন। পুরো পাঁচফোড়ন গৃহই যেন কেঁপে উঠল। বুক চিরে বেরিয়ে এলো কিছু হাহাকার। এই ভালোবাসার জন্য তুমি আমার প্রত্যাখ্যান করেছিলে মুনতাহা? এই ভালোবাসা? আমার জীবনে যাই ঘটুক, তোমার এই ক্ষতটা আজীবন পুরাবে আমায়। তোমার ওই দৃষ্টিতে আমি অভিযোগ ব্যতীত কিছুই খুঁজে পাই না। আজকের পরও হয়তো অভিযোগ পাব, ধ্বংসাত্মক এক অভিযোগ। কিন্তু বিশ্বাস করো, আমার কেবল একটাই অভিযোগ, কেন ভালোবাসলে না আমায় তুমি? একটু ভালোবাসা, একটু অধিকারই তো চেয়েছিলাম। বিনিময়ে আজীবন তোমার গোলাম হয়ে থাকতাম। বিশ্বাস করো, একটু ছলনা করি নাই আমি। এই রঙ্গন পুরো পৃথিবীর সাথে ছলনা করতে পারে, কিন্তু মুনতাহার সঙ্গে চুল পরিমাণ ছলনার কথাও সে ভাবতে পারে না। নিয়তির কাছে আমার একটাই অভিযোগ, আমি কেন তোমার গলম হওয়ার সুযোগটুকুও পেলাম না? কেন? আহত হৃদয়ে হয়ে উঠে দাঁড়ালো রঙ্গন। ভাঙাচোরা শরীরের ন্যায় চলতে শুরু করলো নিজ গন্তব্যস্থলে। অরণ্যের কুটিরে প্রবেশ করে ডিভানে গায়ে এলিয়ে দিল রঙ্গন। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ জোড়া বন্ধ করল। 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল চোখের কোণা দিয়ে। মুখ দিয়ে অস্ফুট সরে আওড়ালো, আমি তোমায় অভিশাপ দেইনি মুন, বিশ্বাস করো, আমি তোমায় একটুও অভিশাপ দেইনি। ফজরের আজানের পরপরই বাইরে গৃহের মহিলা ভীত রেশমা খাতুনের মেয়ে সখিনা শহিনুরকে ডেকে তুলল। বলল, নূর, এই নূর, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, জমিদারের বাড়িতে যাবি না? ঘুম কাতুরে কণ্ঠে শহিনুর বলল, আর একটু পর যাই সখী, আর একটু ঘুমাই। না না, আর ঘুমানো যাবে না রে, তাহলে আমরা ধরা পড়ে যাব। তাড়াতাড়ি ওঠ নূর, এখনই সময়। আর মারা ভেঙে উঠে বসলো শহিনুর। 2 হাতে 2 চোখ কষলে বেশ উৎসুক দৃষ্টিতে তাকালো সখিনার দিকে। বলল, চল সখী, চল, আজ আমরা জমিদার বাড়ির ফুল চুরি করব। জমিদারের ছেলে আমার মন চুরি করেছে, আমার তো তার মন চুরি করার দুঃসাহস নেই। আমি বরং ফুল চুরি করেই মনকে সান্ত্বনা দেই। এইটুকু বলেই খিলখিলিয়ে হাসতে শুরু করলো শহিনুর। শহিনা অপলক চেয়ে রইল তার মুখপানে। শহিনুর স্নিগ্ধ মুখশ্রী
প্রাণ খোলা নিষ্পাপ হাসি বরাবরই মুগ্ধ করে তাকে। সমবয়সী হওয়ার সুবাদে সখিনার সাথে সোহিনুরের বেশ সখ্যতা রয়েছে। সোহিনুর বাইজি কন্যা, সখিনা এক ভৃত্য কন্যা। এতে বিন্দুমাত্র বিভেদ নেই তাদের মধ্যে, বরং গড়ে উঠেছে অতুলনীয় বন্ধুত্ব। প্রায় সময়ই একসাথে কাটায় তারা, মাঝে মাঝে রাতেও একসঙ্গে ঘুমায়। গত রাতে দুই সখী মিলে পরিকল্পনা করেছে জমিদার বাড়ির বিশাল বাগান থেকে ফুল চুরি করবে তারা। দিনের আলোতে সেখানে যাওয়ার সাহস নেই, শারমিন তাকে যেতেও দেবে না। তাই তো সবার অগোচরে দুই বান্ধবী মিলে চলল জমিদার বাড়ির বাগানে ফুল চুরি করতে।